এখন এখানে তোমরা প্লিজ টার্ন অফ ইউর মাইকটা বন্ধ রাখো, ভিডিও বন্ধ রাখো, আমার মনে হয় যে ভালো শোনা যাবে। ওকে, এনিওয়ে আমরা আজকে শুরু করতেছি যে ইয়েটা দিয়ে, যে ট্রেড আমরা পড়বো, ইকোনমিক ট্রেড কোনটা কোনটা কনসিডার করি। তার আগে বিফোর গোয়িং দিস, আমরা স্কোপ অফ পোল্ট্রি ব্রিডিং, এই স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, যে এই ডান পাশের চিত্রটা দেখলে বুঝতে পারবা যে পোল্ট্রি ব্রিডিং এর স্কোপটা কোথায়। ইফ ইউ লুক হিয়ার, যে 1957 সাল, কারণ আমরা জানি যে ব্রিডিং এর যেই পোল্ট্রি ব্রিডিং এর ইয়াটা শুরু হয়েছে 1940 দশকের পরে। তার আগে এটা তোমার জাস্ট একটা হোমস্টেড এরিয়াতে প্রত্যেকে কিছু কিছু মুরগি থাকতো এবং ব্রিড গুলি তখনও ছিল, কিন্তু তাকে ইন্টেন্সিফাইং করার সেই প্রচেষ্টাটা ছিল না। এই জন্য দেখো যে 1957 সালে ডে ওল্ড বাচ্চার ওজন ছিল 34 গ্রাম, এবং 78-এ সেটা 42 গ্রাম, 2005-এ হলো 44 গ্রাম, 10 গ্রাম বৃদ্ধি পেয়েছে। এবং ইফ ইউ কনসিডার ইট 28 ডেজ, সেখানে দেখবা যে তুমি অ্যারাউন্ড 300 গ্রাম ছিল তোমার 1957, সেটা এখন প্রায় 1.4 কিলো। সেটা হলো তোমার 2005-এ, তাও অনেক পুরাতন ডেটা, 15 বছর আগে। আর 56 দিনে যেটা হলো যে তোমার 905 গ্রাম, অ্যারাউন্ড 1 কিলো। আর সেটা দেখো যে 4 কিলো, 4.2 কিলো। এখন একটা কথা আছে যে, এটা আমি আগেও বলেছি, যে কপ 500 ব্রয়লার ব্রিডিং ইন্ডাস্ট্রিতে সারা পৃথিবীতে যে মোর দেন 50%-এরও বেশি শেয়ার অকুপাই করে আছে কপ 500, যেটা হলো ইউএস এর একটা ব্রয়লার জাত। তারা সেটা তারা সেটা 2019 সালে যখন একটা প্রেজেন্টেশন দিল বাংলাদেশে ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের ইয়েতে, তারা দেখাইলো যে সেখানে তারা 42 দিনে 1.5 কিলো করে। ঠিক আছে, 1.5, 1.6 এরকম কিলো হয়। এবং এফসিআরও দেখা যায় যে 1.6 অথবা 1.65। আর সেটা বাংলাদেশে আমরা ওই কপ 500 জাত এনে সেটা আমরা 30 থেকে 32 দিনে 1.5 কিলো ওজন করতেছি। তার মানে 10 দিন আগেই আমরা 1.5 কিলো পাচ্ছি। কারিশমাটা কোন জায়গায় তাহলে? কোন ধারণা আছে? হুম, সবাই কি ঘুমাই পড়ছো নাকি? হ্যালো? না স্যার। তাহলে কেন 10 দিন আগেই যে জাতটা ইউএসএ তৈরি করলো সেটা আমাদের দেশে এসে তোমার আমরা 10 দিন আগে করতে পারলাম? তাহলে এইখানে স্যার আমরা কি ধরনের কারিশমেটিক ইউজ করি হয়তো। এক্স্যাক্টলি তোমার অ্যান্সারটা, যে আমরা অ্যাব ইউজ করতেছি, যে আমরা গ্রোথ প্রমোটর ইউজ করতেছি, আমরা অ্যান্টি অক্সিডেন্ট ইউজ করতেছি, আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি, এবং আমরা হাই ডেনসিটি তোমার প্রোটিন এবং এনার্জি দিয়ে তাদেরকে আর্লি গ্রোথটা নিয়ে আসাতেছি, যার ফলে মাংসের টেস্ট নাই, মাংসের মধ্যে যেই তোমার জুইসিনেস আছে, যে রসালো ভাব সেটা নাই, শুধুমাত্র কিছু আমরা ফ্ল্যাশ তৈরি করতেছি এবং ওয়াটার। এই কারণে ব্রয়লার থেকে আমাদের মুখ ফিরাই নিছে। এবং এই আমাদেরই কিন্তু অপকর্ম, আমরা এই ভেটেরিনারিয়ান, আমরা এনিম্যাল হাজবেন্ডারি এই অপকর্মটা করেছি, কিন্তু সেটা কিন্তু তারা করে নাই। তারা 1.5 কেজি করে ল ডেনসিটি খাবার দেয় এবং দিয়ে 42 দিনে করে। ইউএসএ তে তাদের তৈরি জাতি 42 দিনে করে। তুমি যদি চায়না দেখো, কোরিয়া দেখো, জাপান দেখো, এশিয়ার ডেভেলপ কান্ট্রি, তারা কিন্তু ব্রয়লার খায় 60 ডেজ। ঠিক আছে, 8 সপ্তাহ, 7, 8, 56 দিন। এই জন্য ওদেরকে বলে যে 60 ডেজ বার্ড। ঠিক আছে, ওজন প্রায় 2 কেজির মতো হয়। এখন দেখো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরাই ইউজের চেয়ে অ্যাবিউজটা বেশি করি সবকিছুতেই। এই অ্যাবিউজটা করার কারণে এই ইন্ডাস্ট্রিটাকে আমরা অনেকটা পিছিয়ে নিয়ে গেছি। এনিওয়ে, আমার কথা ওইটা না, কথাটা ছিল যে স্কোপটা কোথায়। যে আমরা বিগত প্রায় 80-90 বছর বয়স বছরে যেখানে এগ প্রোডাকশন ছিল 45-50টা, সেখানে এখন তার এগ প্রোডাকশন হলো 320 এভারেজ। এটা হলো ফ্লক এভারেজ। কোন কোন মুরগি 350টা ডিমও দেয়,
কিন্তু ফ্লক এভারেজ দেখা যায় যে মোর দেন 300 আমরা করেছি। গ্রোথ রেট যেখানে অন এন এভারেজ 7th উইক আমরা 42 দিন যদি স্ট্যান্ডার্ড ধরি সেখানে ছিল 400 গ্রাম, এখন সেটা হয়ে গেছে কত, সেটা প্রায় 1.7 কিলো 42 দিন। এবং এইগুলো হয়েছে শুধুমাত্র আমরা সিলেক্টিভ ব্রিডিং, পোল্ট্রি ব্রিডিং এর কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করে সেটা আস্তে আস্তে আমরা সেটাকে উন্নতির শিখরে পৌঁছে গেছি। এটাই হলো আমাদের স্কোপ, যে পোল্ট্রিকে, যে একটা পোল্ট্রি খুব কম ডিম দিত, কম ওজন ছিল, ট্রেডিশনালি আমরা এখনো যেভাবে পালতেছি ওরকমই ছিল, ওইখান থেকেই আমরা পোল্ট্রি ব্রিডিং এর নলেজকে অ্যাপ্লাই করে তাকে আমরা চরম পর্যায়ে পৌঁছায় নিয়ে গেছি। এবং এটাই কিন্তু স্যাচুরেশন পয়েন্ট না, আমাদেরকে আরো সামনের দিকে আগায় যেতে হবে। কিসের জন্য? ফর এগ প্রোডাকশন, ফর গ্রোথ, ফিড এফিসিয়েন্সি এবং লেস অ্যাবডোমিনাল ফ্যাট কন্টেন্ট, এগুলোর জন্য আমাদেরকে আরো কাজ করতে হবে যাতে আমরা আরো সেফ ব্রয়লার, আরো তোমার সেফ বার্ড, সেফ মিট, সেফ এগ, এগুলো সবকিছু তৈরি করতে পারি। ঠিক আছে, এটা হলো আমাদের টার্গেট, স্যার এইটাই স্যাচুরেশন হলো পয়েন্ট বলতে আমাদের কি এই স্কোপ। বোঝাচ্ছে? সরি, আমি আরেক জায়গায় কথা বলতেছিলাম, কমেন্ট করা যাবে না, আমরা একদম টপে উঠে গেছি। ঠিক আছে, এটা হলো স্যাচুরেশন পয়েন্ট। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, এটা হলো স্যাচুরেশন পয়েন্ট। এখন যে আমাদের আরো কাজ করার জি স্যার। সুযোগ আছে সেখানে, শুধু এগ প্রোডাকশন বা গ্রোথ আমরা ঠিকই ইমপ্রুভ করেছি, কিন্তু এখন আমাদেরকে ফিড এফিসিয়েন্সি বাড়াইতে হবে, স্যাচুরেশন পয়েন্ট বুঝবো কিভাবে? লেস অ্যাবডোমিনাল ফ্যাট অথবা সাবকিউটেনিয়াস ফ্যাট কমাতে হবে, আমাদেরকে ফ্রেন্ডলি মিট তৈরি করতে হবে ইন দা ফিউচার। হ্যাঁ, তুমি ইমপ্রুভ করতে চাও একটা মুরগিকে দইরা যে স্যার আমি এটাকে কোন জায়গায় ইমপ্রুভ করব, ঠিক আছে, এটাকে বললেই তো হবে না যে আমি কোন কোন পয়েন্ট ইমপ্রুভ করব, সেই জায়গাগুলো আমাদের জানতে হবে। এবং ব্রিডিং কোম্পানিগুলো সাধারণত দেখো এখানে এই ট্রেড গুলো লেখা আছে, ট্রেড ট্রেড তো সবাই জানো যেহেতু তোমার থার্ড ইয়ারে পড়ো, তাই না? যে এই ট্রেড গুলো হলো এই 30-32টা ট্রেড একত্রে কনসিডার করে সাধারণত এই ইমপ্রুভমেন্টের কাজগুলি করা হয়। ঠিক আছে, 30টা কাজ একত্রে তারপর সেটা করা হয়। এখন কিরকম, যদি দেখো এখানে পারসিস্টেন্সি বলতে কি বোঝায় জানো এটা? এই কার ইয়ে করো, ওই মাইক মিউট করে রাখো, সাউন্ড আসতেছে, মাইক মিউট করে রাখো। পারসিস্টেন্সি অফ প্রোডাকশন এর মানে হলো কন্টিনিউশন, প্রোডাকশনের কন্টিনিউশন।
মাইক কি তোমরা কি বুঝতে পারতেছো? কার মাইক এখানে মিউট করা না, প্লিজ মিউট ইউর মাইক। ঠিক আছে, এখন শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, তাইলে আমি যেটা বলতেছিলাম যে পারসিস্টেন্সি অফ প্রোডাকশন, তার মানে একটা মুরগি আমরা সাধারণত খাঁচায় পালি, লেয়ার অথবা ফ্লোরে পালি না কেন, যে সে তার কন্টিনিউশন কতটুকু। একটা ডিম পেরে সে কি 2 দিন গ্যাপ দেয়, নাকি না 3টা ডিম পেরে 1 দিন গ্যাপ দেয়, তার কন্টিনিউশন দেয়। যদি এক মুরগির তোমার কন্টিনিউশন না থাকে, তাইলে কিন্তু সেখান থেকে তুমি ডিম পাবা না, ভালো ডিম পাবা না কখনো। এবং এই জন্যই আমাদের কন্টিনিউশন অফ এগ প্রোডাকশনটা সেখানে দরকার। শুধু এগ প্রোডাকশন নিলে হবে না, তাইলে দেখা গেল যে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা হয়তো বা মোর দেন 300 এগ পাবো। আর্লি ম্যাচুরিটি আরেকটা ট্রেড, সেটা হলো যে 20 সপ্তাহে আমরা জানি, যদি সেটা 19 সপ্তাহে হয় 1 সপ্তাহ আমরা আগাই গেলাম। বা অনেক মুরগি দেখা যায় 22-23 সপ্তাহে ডিম পাড়ে। সুতরাং সেই ক্ষেত্রে যদি আমরা আর্লিতে তাকে নিয়ে আসতে পারি ম্যাচুরিটি, সেটা ভালো। ফিড ইনটেক যত কম হয় তত ভালো। ফিড কনভার্সন তো ফিড ইনটেক থেকে আসবে, বডি ওয়েট। কারণ লাইভ ওয়েট যদি এটা দুই ধরনের। আমরা যদি ব্রয়লার নিয়ে কাজ করি, তাহলে আমরা আমরা কি করব, যে লাইভ ওয়েট যত বেশি হয়, তার মানে তোমার গ্রোথ রেট যত হাই হবে সেটা বেটার। আর যদি আমার লেয়ার হয়, লাইভ ওয়েট যত কম হয় তত ভালো। কারণ আমাকে 105-110 গ্রাম খাবার দিয়ে একটা ডিম পেতে হবে। যদি সে লাইভ ওয়েট বেশি হয়, মিনস সেখানে তার বোন মেনটেনেন্স, লাইভেবিলিটি বা তার মর্টালিটি কম কিনা বা বেশি কিনা সেটা আমাদের দেখা। এটা হলো যে আমাদের একটা মুরগির জীবদ্দশায় এই জিনিসগুলো দেখি। তারপরে ফার্টিলিটি, হ্যাচাবিলিটি, ফেদারিং। তোমরা আর্লি ফেদারিং, স্লো ফেদারিং, র্যাপিড ফেদারিং এগুলি করেছো, এই ট্রেডগুলো আমরা দেখি। তারপরে যদি এদিকে দেখো, সেটা আমরা দেখতেছি যে এগ শেল কালার, অলওয়েজ উই প্রিফার ব্রাউন শেল রাদার দেন দা হোয়াইট শেল কালার। কিন্তু ইউরোপিয়ানরা আবার কিন্তু সাদা শেল পছন্দ করে। সুতরাং এই প্রিফারেন্সটা হলো যে তোমার জাতিগত বা একটা দেশের কান্ট্রি পার্সপেক্টিভ, এর উপর ভিত্তি করে। এগ শেল স্ট্রেংথ, এটার সাথেও তোমার যে জেনেটিক্স জড়িত আছে। এই গোয়ায় আমাদের একটা স্ট্যান্ডার্ড সাইজের, লার্জও না আবার লেস দেন 60ও না, একটা স্ট্যান্ডার্ড সাইজের ডিম থাকতে হবে। অ্যালবুমিন হাইট তোমরা পড়েছো, ব্লাড এন্ড মিট স্পট, পার্পলেক্স, স্প্যাকেলড অর পার্পলেক্স, যেটা হলো ডিসকোয়ালিফিকেশন তোমরা পড়েছো। এরপরে দেখো, শুধু এই ট্রেডগুলি হবে না, যে সোশ্যাল বিহেভিয়ার, ফ্রি রেঞ্জ বিহেভিয়ার, নেস্ট অ্যাকসেপ্টেন্স, যে তারা কি খাঁচায় ডিম পাড়ে অভ্যস্ত নাকি না ফ্লোরে ডিম পেড়ে দেয়। যেমন হাঁসের এই সমস্যাটা আছে, তারা ফ্লোরে ডিম পাড়তে চায় রাদার দেন নেস্ট। তারপরে সোশ্যাল বিহেভিয়ার, ক্যানাবলিজম করে কিনা, তাদের এই ফেদার পিকিং এর সমস্যা আছে কিনা, এই সকল বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখি। তারপরে এদিকে দেখো যে ফ্রি ফ্রম টিএমএ। টিএমএ মানে হলো ট্রাই মিথাইল অ্যামাইন। হ্যাঁ, ট্রাই মিথাইল অ্যামাইন, যেটা হলো ফিশি ফ্লেভার। মানে তোমার অনেক সময় ডিম ভাঙলে দেখবা যে একটা মাছের আষ্টে গন্ধ করে, যেটার জন্য দায়ী হলো তোমার ফ্লেভিন, ট্রাইমিথাইল অ্যামাইন, যেটার ওই প্রিকারসারটা ফ্লেভিনের প্রিকারসার হলো। তার মানে আর যেমন ক্যারোটিন হলো ভিটামিন এ এর প্রিকারসার, এরকম ফ্লেভিনের প্রিকারসার হলো ট্রাইমিথাইল অ্যামাইন। সুতরাং আমাকে শুধু ডিম প্রোডাকশন করলে হবে না,
সেই ট্রাইমিথাইল অ্যামাইন ফ্রি হইতে হবে, এবং তার জন্য একটা জিন দায়ী আছে, যেটাকে আমরা বলি যে মনো অক্সিজেনেস জিন, FMO3। সুতরাং ওইটা যদি তোমার ডমিনেন্ট হয়, তাহলে ওই মুরগি সবসময় ওই ফ্লেভিন কন্টেনিং জিনই ডিম পারবে, যার ফলে ফিশি ফ্লেভারটা থাকবে। তা এইগুলো আমাদের দেখতে হবে। তো এরকম 30-31টা ট্রেট নিয়ে সাধারণত কিন্তু এই আমরা ব্রিডিং প্রোগ্রাম গুলো চালাই। ইন কেস অফ লেয়ার, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। একটা হলো তার এগ প্রোডাকশন, আরেকটা হলো তার এগের কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি, আরেকটা হলো তার হ্যাচারির মধ্যে ফার্টিলিটি হ্যাচাবিলিটি কিরকম। যে ব্রয়লারের ক্ষেত্রে সেটা সমস্যা, যে ফার্টিলিটি প্রবলেম থাকে, কিন্তু লেয়ারের ক্ষেত্রে অতটা নাই। আর একটা হলো যে তার সোশ্যাল বিহেভিয়ার, মুরগির ক্যানাবিলিজম, তারপরে তোমার অ্যাকসেপ্টেবিলিটি, তারপরে তোমার বাইটিং করে কিনা, ওইগুলোর জন্য। আরেকটা হলো কিছু জিনিস আছে, যেটা হলো তোমার ইকুয়ালিটি, যেটা আমি বললাম যে ওয়ান অফ দ্য এক্সাম্পল হলো TMA, ট্রাইমেথাইল অ্যামাইড। এখন কোন কোন ট্রেড গুলো আমরা কনসিডার করব, এইগুলো তোমার এখানে ডিটেলস এই স্লাইডটাতে দেওয়া আছে। যেমন এগ প্রোডাকশন লেভেল যদি আমরা ইমপ্রুভ করতে যাই, তাহলে কোন ট্রেডকে আমরা কনসিডার করব? সব ট্রেড কনসিডার করতে হবে না। যেমন এজ এট ফার্স্ট এগ প্রোডাকশনের ক্ষেত্রে, হ্যান্ড এগ প্রোডাকশন তোমরা এটা পড়েছো, পারসিস্টেন্সি অফ প্রোডাকশন, দ্যাট মিন্স রেট অফ লে, তারপরে পজেস, ব্রুডিনেস, যদি ব্রুডিনেস থাকে তাহলে অবশ্যই সেখানে মুরগির ডিম কমে যাবে। এই জন্য তারপরে হলো এগ সাইজ বা ওয়েট, এগের ওয়েট বা সাইজ কিরকম, ঠিক আছে? তাইলে এটা হলো তোমার এগ প্রোডাকশন লেভেলকে ইনক্রিজ করার জন্য আমরা সাধারণত এই 5টা ট্রেডকে আমরা কনসিডার করি, যে তার 20 উইকসে অথবা 21 উইকস হ্যান্ড এগ প্রোডাকশন কিরকম, পারসিস্টেন্সি কিরকম, ব্রুডিনেস আসে কিনা, এবং এগ সাইজ বা ওয়েট কিরকম। তারপরে আসলে এগের প্রোডাক্ট কোয়ালিটি। প্রোডাক্ট কোয়ালিটি মানে হলো তোমার এগের যদি তুমি কোয়ালিটি দেখতে চাও, বোথ ইন্টারনাল আর এক্সটার্নাল, তাইলে যেগুলো শেল থিকনেস, কালার, টেক্সচার, পোরোসিটি এন্ড শেপ। আবার ভিতরের দিকে তোমার হলো ব্লাড স্পট টেস্ট অথবা অ্যালবুমিন কোয়ালিটি, যদি তুমি ডিমের কোয়ালিটি যে সেখানে বাড়াইতে চাও। তারপরে হলো তোমার এই যে ওই মুরগির যদি প্রোডাকশন এফিসিয়েন্সি, দ্যাট মিন্স আমরা ফিড এফিসিয়েন্সি করতে চাই, তাহলে তার ম্যাচিউর বডি ওয়েট কত, ফিড কনজাম্পশন কত, এইগুলি আমরা দেখি। তো এই প্রত্যেকটা জিনিসে যে আমরা কোন ধরনের ট্রেডকে ইমপ্রুভ করব, এটার উপর ভিত্তি করে কিন্তু সাধারণত আমরা ট্রেডগুলোকে সিলেক্ট করি, যে আমরা কি ডিমের জন্য ডিমকে ইমপ্রুভ করলে তাহলে কোন ধরনের ট্রেড নিব, নাকি ডিমের কোয়ালিটি বা কোয়ান্টিটি আমরা ইনার আউটার কোয়ালিটি বাড়াবো সেটার জন্য, অথবা আমরা তার মিট প্রোডাকশন হলে যেটা আমরা করতেছি সেখানে, যে তার কার্কাস কিরকম। আর মিট কোয়ালিটি, তুমি মিট যদি বাড়াইতে চাও, দুই জায়গায় বাড়াইতে হবে, একটা হলো ব্রেস্ট মিট আর একটা হলো শ্যাঙ্ক। এছাড়া কিন্তু আর কোথাও তুমি মিট বাড়ানোর কোনো স্কোপ নাই। এবং গ্রোথ রেট তার কিরকম, এইগুলি, এবং হিট টলারেন্স এবং অ্যাডাপ্টেবিলিটি, যে আমাদের আবহাওয়ায় তারা কি মানে টলারেন্ট কিনা, নাকি না তারা অল্পতেই খুব পেন্টিং করে, খাবার কম খায়, অ্যাডাপ্টেবিলিটি কতটুকু, সেইগুলো আমরা দেখি। আর এছাড়াও আমরা কিছু কিছু ট্রেড দেখি সেখানে, যে ডিজিজ রেজিস্ট্যান্স, লেগ স্ট্রেংথ, লেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট দিয়ে, যে লেগ খাঁচায় পালতে বলতে দেখা যায় যে লেগ তোমার ভেঙে যাবে, লেগের তোমার ক্যালসিয়ামের ডেফিসিটের কারণে লেগে পোরোসিটি হয়, দাঁড়াতে পারে না। সার্ভাইভাল, ফিডিং বিহেভিয়ার, তারপরে হলো তোমার ম্যাটারনাল কেয়ার, ক্যানাবিলিজম, যেগুলো আমি আগে বলেছি, যে টেম্পারমেন্ট, তার মেজাজ কিরকম, এই জিনিসগুলো আমরা হলো তার ফাংশনাল ট্রেড, যে এইগুলো আমাদেরকে দেখতে হয়। তাইলে আমরা শুধু ট্রেড কনসিডার করলে হবে না, আমরা কি ব্রয়লার তৈরি করতেছি না লেয়ার তৈরি করতেছি, বা লেয়ারের কোন জায়গাটায় আমরা জোর দেব, তার ফিড এফিসিয়েন্সিতে জোর দেব, নাকি না তার গ্রোথে জোর দেব, না এগ প্রোডাকশনে, এই জিনিসগুলো আমাদেরকে, এই ট্রেডগুলোকে আমরা কনসিডার করি। তাইলে ট্রেডস ফর ব্রিডিং গোল, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে হ্যাঁ একটা ব্রিডিং প্রোগ্রাম সেট করতে গেলে কোন কোন ট্রেড। আমি যদি নিয়ে এখন ডিমের কালার নিয়ে কাজ করি, খুব বেশি লাভ আমার হবে না, কারণ কালারের জন্য ভ্যালু বাংলাদেশে খুব কম। সুতরাং এখানে আমাদের ইকোনমিক ট্রেড নিয়ে কাজ করতে হবে, যে সকল ট্রেডের আমরা ইমপ্রুভমেন্টের সুযোগ থাকবে। তাইলে এই সকল ট্রেড আমরা মেজারমেন্ট কিভাবে করি, এগুলি পড়ছো তোমরা? না স্যার। না হ্যাঁ? স্যার।
যেমন অবশ্যই পড়ছো, যেমন ফার্টিলিটি কিভাবে বের করি আমরা, যে নাম্বার অফ ফার্টাইলিটি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এগস, যে একটা মুরগির ফ্লকে ফার্টিলিটি কিভাবে বের করি। আমরা জানি যে একটা মেলের সাথে আমরা 7 থেকে 8টা ফিমেল দিয়ে রাখি ইন কেস অফ লাইট বার্ড, কিন্তু তাদের যদি ব্রিডিং না হয়, মেটিং না হয়, তাহলে তো ফার্টাইলিটি পাবো না, তাই না? সুতরাং ফার্টিলিটি ওইভাবে আমাদেরকে বের করতে হয়। হ্যাচাবিলিটি আমরা বের করতে পারি, হ্যাচাবিলিটি দুই ভাবে বের করি, একটা হলো টোটাল এগের উপরে, আরেকটা হলো ফার্টাইল এগের উপরে। যেমন টোটাল এগের উপরে বের করলে নাম্বার অফ চিক্স হ্যাজ, কয়টা বাচ্চা হইলো, কয়টা ডিম আমি ইনকিউবেটরে বসিয়েছিলাম, মাল্টিপ্লাইড বাই 100। আর তোমার যদি হ্যাচাবিলিটি ফার্টাইল এগ থেকে বের করো, তাহলে কি করতে হবে, নাম্বার অফ চিক হ্যাজ নাম্বার অফ ফার্টাইল এগস, যে কয়টা ডিম ফার্টাইল ছিল এবং তা থেকে কয়টা বের হয়েছে, এটা থেকে আমরা হ্যাচাবিলিটি, এগুলো জাস্ট আমাদের ইকোনমিক মেজারমেন্ট তোমাদেরকে বলার জন্য। লাইভ ওয়েট আমরা কিভাবে বের করি, সাধারণত এটা আমরা বের করি প্রতি সপ্তাহে কতটুকু বাড়লো, এবং অথবা 15 দিন পর পর। মর্টালিটি, ড্রেসিং ওয়েট কিভাবে বের করি, যে আমরা সাধারণত ফেদার গুলো ফেলে তারপরে তার বিসেরা, তার মানে যত ইন্টারনাল নারী বুড়ি যা আছে সব ফেলে দিয়ে শুধু কার্কাস, শুধু মাংস যতটুকু আছে অতটুকু ওজন নিয়ে তাকে আমরা বলি ড্রেসড ওয়েট। আমরা যে ড্রেসিং মুরগি খাই বাজারে ওইটা। আর ড্রেসিং পার্সেন্টেজটা হলো ড্রেসড ওয়েট ডিভাইডেড বাই লাইভ ওয়েট মাল্টিপ্লাইড বাই 100। ইবিসারেটেড ওয়েট এটা পাইছো কিনা তোমরা? এটা নতুন স্যার ইবিসারেটেডটা হলো যে তোমার লিভার, তারপরে হলো তোমার ওই যে গিজার্ড, যেগুলো আমরা খাই মুরগি, গিজার্ড খাই, লিভার খাই, আর কি খাই, আর হার্ট খাই, তাই না? এই এই তিনটার ওয়েট কতটুকু, এই যে এখানে দেখো ওয়েট অফ কার্কাস অ্যালং উইথ জিবলেটস এন্ড স্কিন, মানে তার মুরগির চামড়া এবং হইলো জিবলেট, জিবলেট মানে হইলো তোমার হার্ট, লিভার এবং গিজার্ড, এই তিনটার সামষ্টিক ওজন প্লাস স্কিনের ওজন হলো এবিসারেটেড ওয়েট। তারপরে হলো এই যে এখানে লেখা আছে শ্যাঙ্কল্যাং ফিড এফিসিয়েন্সি, তোমরা জানো ফিড কনজাম্পশন। দ্যাট মিন্স যে আমরা গ্রোয়িং পিরিয়ডে, যে প্রথমটা ছিল আমাদের হেচিং পিরিয়ডে কোন কোন বৈশিষ্ট্যকে আমরা কনসিডার করব, তারপরে হলো যে কোন কোন গ্রোয়িং পিরিয়ডে আমরা কোন কোন বৈশিষ্ট্যকে কনসিডার করব, যে বাচ্চা যখন গ্রো করে তখন তাদেরকে আমরা সেই লাইভ ওয়েট, ডে ওল্ড ওয়েট থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, প্রতি সপ্তাহে তাদের ওজন নিব, মর্টালিটি আমরা কয়টা বাচ্চা মারা গেছে আর কয়টা নিয়ে শুরু করেছিলাম এরকম এই জিনিসগুলো। এবং লেইং পিরিয়ডে তুমি দেখো এগুলো তোমরা পড়েছো, যে পারসিস্টেন্সি, কবে এজ এট ফার্স্ট প্লেট, ফ্রিজিফেন্সি এবং হ্যান্ডে হ্যান হাউস এগ প্রোডাকশন, এইগুলি আমরা এখানে লেইং পিরিয়ডে করি এবং এগ কোয়ালিটির জন্য এই সকল ট্রেড করি। এখন এইগুলি করতে গেলে একটা কাজ আমাদের করতে হয়, যেটাকে আমরা বলি যে পেডিগ্রি হ্যাচিং। এটা ভালো করে পড়বা, পেডিগ্রি হ্যাচিং মানে কি? স্যারেরা বলতে পারো কিনা, বা ম্যাডামরা? হ্যালো, না স্যার। পেডিগ্রি হ্যাচিং, পেডিগ্রি শব্দটা জানো তো তোমরা? পূর্ব, আমাদের যে পূর্বপুরুষ অ্যানসেস্টরদের ইনফরমেশন, তাই না? এখানে শব্দটা লেখা আছে দেখো, যে পেডিগ্রি রেফার্স দ্য আইডেন্টিফিকেশন অফ ইন্ডিভিজুয়ালস, ইটস প্যারেন্টস এন্ড অ্যানসেস্টরস, যে আমাদের পূর্বপুরুষদের ইনফরমেশনকে আমরা একত্রে বলি যে পেডিগ্রি। তাহলে পেডিগ্রি হ্যাচিং মানেটা কি, যে আমি এমন একটা মুরগির বাচ্চা হোক বা পোল্ট্রির যে কোনো বাচ্চা হোক, তাকে হ্যাচ করব যাদের পূর্বপুরুষের ইনফরমেশন আমার কাছে আছে কমপ্লিট, ঠিক আছে? কারণ পূর্বপুরুষদের ইনফরমেশন যদি না থাকে, তাদের কি স্ট্যাটাস ছিল, তারা 6 সপ্তাহে কতটুকু গ্রোথ হয়েছিল, তাইলে না আমি বুঝতে পারবো যে আমার 6 সপ্তাহে যদি গ্রোথ হয় 620 গ্রাম আর তার আগের জেনারেশনে গ্রোথ ছিল 600 গ্রাম, তার মানে তাহলে ইমপ্রুভমেন্ট এখানে কতটুকু হয়েছে পরের জেনারেশনে? ইমপ্রুভমেন্ট বোঝা যাবে। ইমপ্রুভমেন্ট হলো মাত্র 20 গ্রাম, তাই না? এই জন্যই যে আমাদের পেডিগ্রির মেসেজটুকু, পেডিগ্রির ইনফরমেশন গুলো আমাদের কাছে থাকতে হবে, এবং
এই পেডিগ্রি হেচিংটা তাহলে কিভাবে করি, যে নোন প্যারেন্টস, যে বাবা মা, ফাদার কে ছিল, মা কে ছিল, এন্ড গ্র্যান্ড প্যারেন্টসদের সবকিছু আমার কাছে থাকবে, ওদের নোন প্যারেন্টস থেকে ডিমটা নিয়ে এসে আমি তাদেরকে হ্যাচ করব এবং এখান থেকে আমার এক্সপেরিমেন্ট আমি স্টার্ট করব। তাহলে পেডিগ্রি হ্যাচিং এর অবজেক্টিভস গুলো এখানে দেখো, আমি যেটা অলরেডি বলেছি, টু নো দ্য ট্রেস এন্ড টু নো এন্ড ট্রেস দ্য অ্যানসেস্ট্রি অফ রিজাল্টিং প্রোজেনি। প্রোজেনিদের আমাদের তার আগের পূর্বপুরুষ কারা ছিল, তারপরে হলো তোমার প্রোডাকশন পারফরমেন্স, তারপরে আছে তোমার যে আমরা স্ট্রেন অথবা লাইন যদি তৈরি করতে চাই, এই দিস ইজ দ্য ওয়ে, যে পেডিগ্রি হিচিং আমাদের জানতে হবে যে আমাদের পূর্বপুরুষরা কারা ছিল। তাহলে এটা কিভাবে আমি এটা করতে পারি, ওয়ে আউটটা কিরকম হবে, যে একটা হলো যে আমাদের যে অ্যাডাল্ট ব্রিডার যারা ছিল তাদের বাবা মা বা দাদা দাদি নানা নানি তাদেরকে আইডেন্টিফাই করা। তাহলে আইডেন্টিফাই আমরা কিভাবে করতে পারি, রেকর্ড কিপিং এর মাধ্যমে। না রেকর্ড কিপিংটা কিভাবে করবে, না না রেকর্ড কিপিং ভিন্ন জিনিস। একটা বার্ডকে আইডেন্টিফাই কিভাবে করবে, এর মাধ্যমে। কিসের মাধ্যমে? সাপোজ তোমার একটা আইডি আছে তাই না, যে ওই আইডিটা দেখে আমি বুঝতে পারি ইউ আর স্টুডেন্ট অফ থার্ড ইয়ার, তাই না, সেমিস্টার 1, বা তুমি ইউনিভার্সিটিতে তোমার ইউনিভার্সিটিতে যে আইডিটা দেওয়া হবে ইট ইজ ইউনিক, আর কারো নাই। তো এরকম আইডিও আমরা বার্ডকে দিই। তাহলে কিভাবে দিই? একজন বলছে যে ট্যাগিং এর মাধ্যমে। হ্যাঁ, এটাকে আমরা ট্যাগিং বলি না, গরু ছাগলের ক্ষেত্রে ট্যাগ বলি, তাই না? আর এদেরকে বলি কি, ব্যান্ড। উইং ব্যান্ড লেখেন। হ্যাঁ, উইং ব্যান্ড, মানে পাখার মধ্যে আমরা ব্যান্ড দেই, ওটার মধ্যে একটা নম্বর থাকে, অথবা লেগ ব্যান্ড, শ্যাঙ্কের মধ্যে আমরা লাগাই রাখি। ক্লিয়ার সবাই? জি স্যার। যে দুইটা ওয়ে, একটা হলো লেগ ব্যান্ড অথবা আরেকটা হলো উইং ব্যান্ড। তাহলে লেগ ব্যান্ড কখন লাগায় আর উইং ব্যান্ড কখন লাগায়? হ্যাঁ খুব ছোট বার্ড হলে উইং ব্যান্ড লাগাই। হ্যাঁ, খুব ছোট না, এটা হলো আমরা সাধারণত 8 সপ্তাহ আগ পর্যন্ত তোমার উইং ব্যান্ডের মাধ্যমেই আমরা এটাকে কাজ করি, কারণ লেগ কি হইতে আস্তে আস্তে মোটা হইতে থাকে। দেখা যায় 8-9 সপ্তাহের পরে আর সেটা অতটা মোটা হয় না, 8 সপ্তাহের পরে আমরা রিপ্লেস করে দেই উইং ব্যান্ডটাকে লেগ ব্যান্ড। ঠিক আছে? এই জন্য আর্লি স্টেজে আমরা সাধারণত এটাকে উইং ব্যান্ড লাগাই। যাই হোক, আমি এটা বলার উদ্দেশ্য হলো যে প্র্যাকটিক্যাল কিছু লেসন তোমাদেরকে জানতে হবে, শুধু থিওরি করে লাভ নেই। তাহলে আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাডাল্ট ব্রিডার্স নাম্বার 1, এটা হলো যে আমাদের বাবা মা বা এই বার্ডের বাবা মা অথবা দাদা দাদি এগুলোকে আমরা আইডেন্টিফাই করি কি দিয়ে, যে তোমার লেগ ব্যান্ড অথবা উইং ব্যান্ড দিয়ে। তারপরে তাদেরকে আমরা ব্রিডিং করাই সিঙ্গেল কক মেটিং অথবা প্যান মেটিং। তোমরা এটা পড়েছো যে একটা কক হয়তো বা 8টা মুরগির সাথে দিয়ে রাখলাম, এটা খুব কম, কিন্তু সাধারণত প্যান মেটিং কমার্শিয়ালি আমরা করি, যে এখানে 100 ফিমেল আছে, তার ভিতরে থাকবে হলো 10টা মেল অথবা 12টা মেল। এটাকে আমরা গ্রুপ মিটিং, যেটাকে প্যান মিটিং বলি। ঠিক আছে? কিন্তু প্যান মিটিং করলে আবার কিন্তু তুমি সিঙ্গেল আইডেন্টিটি রাখতে পারবে না, যে হ্যাঁ এই মুরগির সিঙ্গেল ককের বাচ্চা এগুলো। যদি সিঙ্গেল কক মিটিং করাতে চাও তাহলে সাধারণত আলাদা আলাদা রাখতে হবে, একটা মোরগ 8টা মুরগি এইভাবে। তবে আমরা সাধারণত এটা না করে আমরা যদি ইন্ডিভিজুয়াল মুরগিরও রেকর্ড রাখতে চাই, সেক্ষেত্রে আমরা করি কি, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করি, যে মুরগির থেকে বীজ নিয়ে প্রত্যেকটা মুরগিকে সেখানে দেওয়া হয়। ঠিক আছে? কোথেকে আসলে বসো। তাইলে এইখানে এটা এটা করা হয়। চা খাবে নাকি রফিক? এক কাপ চা দিয়েছে, চাই দেন, কফি দিন। তাইলে ডিম, তাইলে এই যে তুমি ব্রিডিং করাইলা সিঙ্গেল কক মেটিং অথবা প্যান মেটিং, তারপরে আসতেছে তোমার যে হ্যাঁ তুমি যেভাবেই করাও না কেন, তারপরে যে ডিমটা আসলো ওই ডিমটাকেও তোমার কিন্তু কি করতে হবে, ওটাকে মার্কিং করে রাখতে হবে যে হ্যাঁ ওই প্যানের বা ওই গ্রুপের ওই ডিমটা। এখন এটা আমরা আবার দুই ভাবে নিই, একটা হলো কেজে হইলে খুবই সুবিধা, কেজ অথবা ট্র্যাপ নেস্টিং।
যে কেজের ভিতরে যদি তুমি রাখো তাহলে কিন্তু ইজিলি তুমি বুঝতে পারতেছো যে কোন ফিমেলের স্টিকিংটা, এবং ওটা মার্কিং করে রেখে দিলে ডিমের উপর দিয়ে কাঠ পেন্সিল দিয়ে আমরা সাধারণত লিখে রাখি। অথবা একটা ট্র্যাপ নেস্টিং যদি করো তাহলে কি করতে হয়, যে মুরগি তোমার এই ডিম পারবে ওই যে ইঁদুর ধরি যে আমরা খাঁচা ওইরকম আর কি, যে ঢুকলে আর বেরোতে পারে না। তখন আমরা বুঝতে পারি যে কোন মুরগি সেখানে ডিম পারছে, এবং সেখান থেকে ওই মুরগিটা বের করে দিই এবং ওই ডিমটাকে আমরা লিখে রাখি। ওই এরকম ট্র্যাপ নেস্টও আছে, অথবা কেজও আমরা রাখতে পারি। তারপরে হলো যে ডিম পেলাম, তারপরে মার্কিং করব আমরা ওই ডিমটাকে। তারপরে হলো ওই ডিমগুলোকে আমরা ইনকিউবেটরে বসাবো ওই মার্কিং সহই, যে এবং আলাদা আলাদা ট্রেতে বসাবো ডিমগুলো, যাতে কোনো মিক্সিং না হয়, কারণ এই ডিমের খোসার উপর লেখাই থাকে। হ্যাচিং হওয়ার পরে সাধারণত আমরা কি করি, তাদেরকে ওই ওই উইং ব্যান্ড লাগাই দিই, যে হ্যাঁ ওই মুরগির এতগুলো ডিম। অথবা তুমি উইং ব্যান্ড যদি ডেউল্ডে না লাগাও, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর ওদেরকে আলাদা আলাদা গ্রুপে পালন করে তারপর তাদেরকে উইং ব্যান্ড লাগানো হয়, এবং বড় হলে তাদেরকে লেগ ব্যান্ড লাগানো। এইভাবে আমরা করি কি, তাদের আইডেন্টিটি রাখি, যে পূর্বপুরুষের প্যারেন্টাল জেনারেশনের যে বাচ্চাগুলো আসে তাদের রেকর্ড আমরা 1 to 1 সেখানে রেখে তারপর আমরা তানভীর ক্লাস নিতে ভালো আছে না? হ্যাঁ হ্যাঁ, ক্লাস নিতেছিলাম। ঠিক আছে, তাহলে এইখানে হলো দিস আর দা স্টেপস ক্লাস। হ্যাঁ, এটা হলো অনলাইনে 3rd ইয়ারের ক্লাস। এরকম যদি পেডিগ্রি হ্যাচিং না করি তাহলে কখনো আমরা ব্রিডিং এর বার্ডকে মেনটেন করতে পারবো না। ঠিক আছে, জি স্যার। তাহলে এই স্টার্টিং ফ্রম যে হ্যাঁ একটা প্যারেন্টাল যে বার্ড গুলো থাকে তাদেরকে আমরা মার্কিং করব লেগ ব্যান্ডের মাধ্যমে, তারপরে তাদেরকে আমরা ব্রিডিং করাবো সিঙ্গেল মিটিং অথবা প্যান মিটিং, তারপর আমরা ডিম নেব, ডিমকে লিখে রাখবো, তারপরে ওই ডিমগুলো ইনকিউবেটরে বসাবো মার্কিং সহ, এবং ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটার পরেও আমরা কি করব, তাদেরকে আইডেন্টিফাই করে রাখবো, এবং দেখা যায় আমরা 2 সপ্তাহ বয়সে তাদেরকে আবার উইং এ আবার ব্যান্ড লাগাই দেবো, যাতে মিক্সিং না হয়, বা মিক্সিং হলে আমরা যাতে চিনতে পারি। তারপরে আমরা বড় হলে 8 সপ্তাহের বয়সে লেগ ব্যান্ড দেব, এবং এরা যখন আবার ব্রিডার হিসাবে কাজ করবে তখন আবার ওদের থেকে বাচ্চা নিতে গেলে আমরা একই প্রসেস ফলো করব। এছাড়া তুমি বুঝতে পারবে না যে তোমার ইমপ্রুভমেন্ট হইলো কি বা ভালো হলো কি মন্দ হলো, সেটা তোমার বোঝা ভেরি ডিফিকাল্ট। আমরা যেভাবে লালন পালন করি সেভাবে পাওয়া যাবে না। তাহলে এই যে এরকম ইনফরমেশন, যে অ্যানসেস্ট্রাল জেনারেশনের ইনফরমেশন সহ যখন আমরা কাজ করি, এই নোন ইনফরমেশন নিয়ে আমরা কাজ করাকে বলতেছি যে পেডিগ্রি তোমার হ্যাচিং, যেখান থেকে আমরা পরবর্তী বংশধরের সবকিছু জানতে পারি। ওকে, তাহলে এই তারপরে বাচ্চা পাওয়ার পর সেখান থেকে আমরা কোন কোন ট্রেড নিয়ে কাজ করব সেগুলো আমরা সিলেক্ট করে তারপরে কাজ করা শুরু করি এবং রেকর্ড রাখা শুরু করি। উইদাউট রেকর্ড ব্রিডিং মানে হলো রেকর্ড রেকর্ড এন্ড রেকর্ড। রেকর্ড ছাড়া তুমি কখনো ব্রিডিং এর সুফল তুমি পাবা না বা কোনো তথ্য তুমি পাবা। ঠিক আছে, ইয়েস এখন স্যার। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো হ্যালো, না স্যার। আচ্ছা, তাইলে লোকজন কি তোমাদের নাই নাকি? সব জিমায় আছে, ক্লিয়ার কনসেপশন যে এইগুলো আমাদের লাগবে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে এগুলোর অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় সেগুলো ওয়ান বাই ওয়ান আমরা আনবো। ঠিক আছে, আজকে একটা মিটিং আছে একাডেমিক কাউন্সিলের, এই জন্য আমি ওটাতে জয়েন করবো। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। 140 জন ফাইনালি। ঠিক ওকে আছে, হ্যাঁ, স্যার। আসসালামু আলাইকুম স্যার। তানভীর। আচ্ছা